21 নম্বর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচন কমিশনের প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করতে চায় বিএনপি। দুর্নীতির অর্থ ফেরত দিলে নমনীয় হবে দুদক, না দিলে কঠোর শাস্তি। সাঁওতালপল্লীতে হামলাকারীরা চিহ্নিত উস্কানিদাতারা ধরাছোঁয়ার বাইরে। নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে উপস্থাপন করতে চায় বিএনপি। সেজন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সময় চেয়েছে দলটি। দলের নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিষয়ে রোববার রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়েছে। ফখরুল বলেন, সংকট সমাধানে ভূমিকা রাখতে পারেন রাষ্ট্রপতি। খালেদা জিয়া শুক্রবার সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন গঠন বিষয়ে 13 দফা প্রস্তাব দেন। সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া এই রাজনৈতিক সংকট নিরসন করবার কোনো উপায় নেই। সেই কারণে রাষ্ট্রপতি তার যে দায়িত্ব রয়েছে, তিনি রাষ্ট্রের অভিভাবক, তিনি আমাদের দেশের এই প্রস্তাবটিকে তিনি উপস্থাপন করবেন এবং এই সম্পর্কে আলাপ আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। সেজন্যই আমরা তার সঙ্গে দেখা করে এই প্রস্তাবটি তাকে দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। নির্বাচন কমিশন গঠন নিয়ে বেগম খালেদা জিয়ার দেওয়া প্রস্তাব নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, রাষ্ট্রপতির কাছে সময় চেয়েছেন, আপনারা রাষ্ট্রপতির কাছে সাথে দেখা করতে চেয়েছেন, কিভাবে সেই সময় আপনারা চাইলেন, মানে কি মারফত, কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে? একটা চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং আমরা আশা করছি রাষ্ট্রপতি সময় দেবেন, আমাদের যে প্রস্তাবনা আছে সেটা ওনার কাছে তুলে ধরা হবে। জনাব চৌধুরী, এই চিঠিতে কি আপনারা উল্লেখ করেছেন যে আপনারা আসলে কতজন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বা কোন সময় সেটি হলে আপনাদের জন্য সুবিধা হয়, এরকম কোনো কিছু কি আপনারা বলেছেন? না, সেটা রাষ্ট্রপতির পক্ষ থেকে আমাদের কোনো নাম্বারের তো ইস্যু না, ইস্যু হচ্ছে আমাদের যে প্রস্তাবনাটা সেটা ওনার কাছে রাষ্ট্রের অভিভাবক হিসাবে, কনস্টিটিউশনাল হেড, রাষ্ট্রপ্রধান হিসাবে ওনার কাছে প্রস্তাবনাটা ওনার হাতে পৌঁছে দেওয়া এবং যাতে করে উনি সেখান থেকে উদ্যোগ নিতে পারেন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, এটি কি বিএনপির প্রস্তাব নাকি 20 দলীয় জোটের পক্ষ থেকে প্রস্তাবটি দেওয়া হলো? এই প্রস্তাবটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতির কাছেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সাক্ষাৎ চেয়েছেন। সঠিক। রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের আমাকে মাফ করবেন, রাষ্ট্রপতির কাছে সাক্ষাতের যে মূল উদ্দেশ্য বলা হয়েছে যে একটি বা যে লক্ষ্যের মধ্যে যাওয়ার কথা বলা হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, সেই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে আপনি কি মনে করেন যে মহামান্য রাষ্ট্রপতি সেই উদ্যোগ নিলে সেই উদ্যোগ সফলকাম হতে পারে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ? স্বভাবতই সেটাই তো আমরা আশা করি। আমরা এটা শুধু বিএনপির বিষয় নয়, এখানে ব্যাপারটা হচ্ছে জাতি যে 2014-তে যে নির্বাচনটি হয়নি সেই নির্বাচনের প্রত্যাশা করছে এবং তার সাথে সাথে যে রাষ্ট্রপতির যেহেতু রাষ্ট্রপ্রধান, উনি অভিভাবক, ওনার উদ্যোগে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার উদ্দেশ্যে, যার উদ্দেশ্য এবং এটাকে শক্তিশালীকরণের এখানে প্রস্তাব দেওয়া হয়েছে, যার মাধ্যমে দেশে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের জনগণ তাদের যে ভোটটি প্রয়োগ করতে পারে নাই বিগত দিনে সেই ভোটটি তারা প্রয়োগ করতে পারবে এবং সেই ভোটটির যে ভোটটি তারা প্রদান করবে সেটা নির্বাচনী ফলাফলে তার প্রতিফলন ঘটবে। তার ফলশ্রুতিতে দেশে একটি নির্বাচিত প্রতিনিধিত্বশীল সংসদ হবে, একটি সরকার হবে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে
যে মতামত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আপনি নিশ্চয়ই জানেন, তবু আপনাকে একটু পড়ে শোনাচ্ছি, তাকে উদ্ধৃত করছি। খালেদা জিয়া বলেছেন, পুলিশ, বিজিবি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মকর্তা নির্বাচন কমিশনের দায়িত্বে থাকতে পারবে না, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর তিনি আস্থা রাখতে পারছেন না। এই বক্তব্য দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন জনগণের প্রতি তার কোনো আস্থা নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনগণের উপর বিএনপির আস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিএনপি আসলে জনগণের উপর কতটা আস্থা রাখছে? এটা তো বিএনপির জনগণের উপর আস্থা আছে বলেই তো এই প্রশ্নটা আসছে। যে পুলিশ বিজেপি থাকবে না, এই জিনিস, এই কথাটা কোথাও লেখা নাই। আমার দুঃখ হচ্ছে যে আসলে এই প্রস্তাবনাটা যারা পুরোপুরি এটা না পড়ে এর মধ্যে না গিয়ে শুধু শুধু একটা নেগেটিভ মাইন্ডসেট থেকে যে সমস্ত বক্তব্য রাখা হচ্ছে, এটা অত্যন্ত ভুল। এখানে বলা হয়েছে যে পুলিশ বিজেপির বাদ দেওয়ার কোনো প্রস্তাবনা এখানে নাই। এখানে বলা হয়েছে এর সাথে যোগ হবে সামরিক বাহিনী, এবং সামরিক বাহিনীর বাংলাদেশের মানুষের সবসময় এটা প্রত্যাশা যে সামরিক বাহিনীর থাকলে তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, তাদের ভোটটি প্রয়োগ করতে পারে, এবং ভোট শেষ হওয়া পর্যন্ত ফলাফল গণনা থেকে শুরু করে সবকিছু নিরপেক্ষভাবে এবং নিরাপত্তার মাধ্যমে এটা হবে বলে জনগণ বিশ্বাস করে বিধায় এই প্রস্তাবটা দেওয়া হয়েছে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম খালেদা জিয়ার যে প্রস্তাব, সেই প্রস্তাব থেকে একটু উদ্ধৃত করছি যে সব নিবন্ধিত রাজনৈতিক দল অথবা স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সময় জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সকল রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে নতুন ইসি গঠন করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে কোনো পত্রিকা এবং কেউ পলিটিক্যাল অ্যানালিস্ট বলছেন যে এটি আসলে জামায়াতকে মিন করা হচ্ছে, যেহেতু জামায়াতের এখন নিবন্ধন নেই এবং জামায়াতের পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন ছিল, সেহেতু জামায়াতকে রাখার জন্য কৌশলে বেগম জিয়া এই কথাগুলি বলছেন। এই বিষয়টিকে আসলে জামায়াতকে রাখার জন্য এটিকে অবতারণা করা হয়েছে এই প্রসঙ্গটি? এইটাও যারা বলছে তারা আসলে প্রস্তাবনাটা পড়েও দেখে নাই। এই প্রস্তাবনার মধ্যে অনেকগুলো অপশন দেওয়া আছে। একটা হচ্ছে সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দল, যেখানে জামাত তো নিবন্ধিত কোনো দল নয়, অথবা স্বাধীনতার পর থেকে যারা সংসদে গিয়েছেন যে দলগুলো, তাদের সাথে সেই দলগুলোকে আমি এটাই পড়লাম এখন করে আলোচনায় নিয়ে আসার কথা বলা হয়েছে। সুতরাং যারা এই যে কথাটা বলছে তারা আসলে এটা প্রস্তাবটা পড়েও দেখে নাই, কারণ এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। সুতরাং আমরা তো অপশনগুলো রেখেছি আলাপ আলোচনার জন্য, এবং আলাপ আলোচনার মাধ্যমে এটা কোনো বিএনপির একার সিদ্ধান্ত হবে না, এটা কিংবা যারা সরকার আছে তাদেরও সিদ্ধান্ত হবে না। এটা হচ্ছে স্টেক হোল্ডার যারা আছে নির্বাচনের জন্য সকলের মতামতের পরিপ্রেক্ষিতে, ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্তের কথা এখানে বলা হয়েছে, পরিষ্কারভাবে বলা হয়েছে। আমি অনুরোধ করব যারা না পড়ে না বুঝে এই ধরনের মন্তব্য করছেন তারা দয়া করে পুরো প্রস্তাবনাটা পড়ে দেখুন, তারপর দয়া করে মন্তব্য করুন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম জিয়ার প্রস্তাবে নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে। এটি প্রস্তাবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সেনাবাহিনীর উপর আস্থা রাখতে পারছেন আপনারা, এবং যে জন্যই তাকে বিচারিক ক্ষমতা দেওয়ার কথা বলছেন। কিন্তু সেনাবাহিনীর বস তো ডিফেন্স মিনিস্টার হিসাবে এবং সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর উপর আস্থা নাই, কিন্তু তার অধীনস্থ একটা বাহিনীর উপর আস্থা আছে। সেটি কিরকম, মানে সেটি একটু ডাবল স্ট্যান্ডার্ড কিনা? না, এখানে প্রথমে আমি একটা জিনিস ক্লিয়ার করা দরকার। এখানে কিন্তু বিচারিক ব্যাপারটা কিন্তু বোঝানো হয়নি। এখানে বোঝানো হয়েছে যে নির্বাচনকালীন সময়ে তাৎক্ষণিক যে নিরাপত্তাজনিত যে সমস্যাগুলো হয়ে থাকে, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম জিয়া স্পষ্ট বিচারিক ক্ষমতার কথা বলেছেন, যেটি ম্যাজিস্ট্রেসি মিন করে, যেখানে তাৎক্ষণিকভাবে বিচার করতে পারবেন সেনাবাহিনী। তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার চেয়েছেন বেগম জিয়া। আমি যদি ঠিক ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে কোনো অসুবিধাও নাই, আমি সেটাও যদি আপনি বলেন সেখানেও কোনো অসুবিধা নাই, কারণ আজকে এটা সত্য যে এই সেনাবাহিনী যারা যে ভোটার লিস্টে যারা পরিণত করেছে এটা হচ্ছে সেনাবাহিনী। এই সেনাবাহিনী বিদেশে বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করছেন এবং নির্বাচনে নিরাপত্তা রক্ষার কাজে গৃহীত আছে, এবং এই সেনাবাহিনী যাদের উপর জনগণের আস্থা আছে
সুতরাং এই সেনাবাহিনী যদি নির্বাচনের ভোটার লিস্ট প্রণীত করতে পারে, সেনাবাহিনীর উপর যে জনগণের আস্থা আছে সেটি কি করে বোঝা গেল? পর্যবেক্ষণ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সেনাবাহিনীর উপর জনগণের আস্থা আছে সেটি কি করে বোঝা গেল? মানে এর তো কোনো ভোট হয় না। গেল যেহেতু আমরা তো দেখেছি যখনই যখনই সেনা মোতায়েন হয়েছে আমরা দেখেছি এটা কোনো প্রশ্নবিদ্ধ হয়নি। এবং ইদানিংকালে আইন শৃঙ্খলা বাহিনীর সম্বন্ধে যে সমস্ত যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন নির্বাচনে, এটা দেশের কাছে পরিষ্কার হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর একটি শ্রেণী সরাসরিভাবে নির্বাচনকে প্রভাবিত করেছে, ব্যালট বাক্স ভর্তি করেছে এবং একটি দলের পক্ষ হয়ে পুরো নির্বাচনকে কিভাবে তাদের দলীয় খাতে নিয়ে গেছে এটা পরিষ্কার হয়ে গেছে। সুতরাং আপনি ভারতের দিকেও যদি দেখেন, আমি আপনাকে বলি আমাদের বোঝা উচিত প্রত্যেকটি স্টেট গভর্নমেন্টের যারা আইন শৃঙ্খলা বাহিনী থাকে তাদের উপর কিন্তু পুরোপুরি ভরসা করা হয় নাই। ভারতেও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট রিজার্ভ ফোর্স প্রত্যেক স্টেটে মোবিলাইজ করা হয়, যাতে করে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী যারা প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা আছে তাদের উপর নজরদারির জন্য ভারতেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট রিজার্ভ ফোর্স পাঠানো হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট ফোর্স যারা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনি সেনাবাহিনীকে ইন্ডিপেন্ডেন্ট রিজার্ভ ফোর্সের সাথে যে তুলনা করছেন, এই তুলনাটা আসলে কতটা গ্রহণযোগ্য সেই বিষয়ে আপনার আরেকটু বিস্তারিত আমি শুনতে চাইবো। পাশাপাশি আমি এই মুহূর্তের প্রশ্নটি করে রাখি যে আগেরবারের মতো এবারও সার্চ কমিটি করে রাষ্ট্রপতি নতুন কমিশন নিয়োগ দিবেন বলে আইনমন্ত্রী আনিসুল হক ইতিমধ্যে জানিয়েছেন। আরেকটি প্রশ্ন হচ্ছে, বিএনপি কিন্তু 2013 সালের আগে সেই সময় রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমানের কাছে গিয়েছিলেন নির্বাচন কমিশন নিয়ে কথা বলার ব্যাপারে, তখন রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল ছিল বিএনপি। এবার অবস্থার কি এমন পরিবর্তন ঘটলো? এবার বিএনপি নিজে থেকেই নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলতে চাইছে। আমরা একটু বিস্তারিত শুনতে চাই আপনার কাছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, যেটি জানতে চাইছিলাম যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নির্বাচন কমিশন সম্পর্কে যে আপনাদের বক্তব্য, সেটি গতবারের চেয়ে কেন এত আলাদা? গতবার রাষ্ট্রপতির আহ্বানে আপনারা নির্বাচন কমিশনে কারা থাকবে সে ব্যাপারে আপনারা নাম দিতে চাননি। এখানে ব্যাপারটা একটু ভিন্ন। এইবারে তো আমরা এখানে হচ্ছে আমরা একটা সরাসরি প্রস্তাব নিয়ে এসেছি পুরো প্রক্রিয়াটার উপরে, নির্বাচন কমিশন গঠন এবং শক্তিশালীকরণ, এটার উপর একটা সম্পূর্ণ পূর্ণাঙ্গ প্রস্তাব আমাদের পক্ষ থেকে এসছে এবং এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আলোচনার একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং সেইটাকে সামনে রেখে আমাদের সাথে শুধু নয়, আমি তো মনে করি রাষ্ট্রপতি আমরা যে ক্রাইটেরিয়াটা দিয়েছি সেই পরিপ্রেক্ষিতে উনি অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করার সুযোগ আছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা যে প্রস্তাবনাটা দিয়েছি একটা পূর্ণাঙ্গ প্রস্তাব এবং একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে। এটার উপর আলোচনার সময় থাকতে আলোচনা যাতে হতে পারে, শেষ মুহূর্তে তাড়াহুড়া করে গতবারের মতো আমরা দেখেছি তাদের ইচ্ছা মতো পছন্দ মতো দলীয় কিছু লোকজনের মাধ্যমে যেটা করা হয়েছে, এটা যাতে আবার এবার রিপিটেশন না হয় সেই জন্য এই কাজটা করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আপনাদের প্রার্থিতা থাকছে কি থাকছে না? আমার মনে হয় আপনি সেনাবাহিনীর প্রশ্ন সম্বন্ধে সেনাবাহিনী সম্বন্ধে জানতে চেয়েছিলেন কিছু সেনাবাহিনীটা একটু আপনি বলবেন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনটাও যদি একটু বলেন, এটা নিয়ে আসলে সামাজিক গণমাধ্যম এবং অন্যান্য জায়গায় অনেক বেশি আগ্রহ ছিল। আমি শুধু সেটি আপনাকে জানিয়ে দিচ্ছি, সেনাবাহিনী নিয়ে আপনি অবস্থান পরিষ্কার করবেন সেটি আমরা আশাই করছি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জি, সেনাবাহিনীর ব্যাপারটা হচ্ছে এখানে দেখেন, এটা আমাদের বুঝতে হবে যে তাৎক্ষণিক যে সমস্যাগুলো নির্বাচনকালীন সময়ে হয়ে থাকে এগুলো কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া সেনাবাহিনী খুব বেশি কিছু করতে পারে না। এই জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা আমরা রিকমেন্ড করেছি, কারণ তারা যদি সঠিকভাবে কাজ করতে হয়, দায়িত্ব পালন করতে হয়, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয় হচ্ছে
আপনার বিভিন্ন দুর্যোগের সময় সেনাবাহিনীকে ব্যবহার করে থাকি। আমরা এমনকি দেখছি ট্রাফিক যখন কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সেনাবাহিনীকে নিয়োগ করতে আমরা দেখেছি। যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারটা আসছে সেখানে সেনাবাহিনী আসলে অসুবিধাটা কোথায়, তাদের কি সমস্যা? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তারা যদি দেশের বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে কাজ করতে পারে, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপারে সামরিক বাহিনীর ভূমিকা থাকলে কারো কোনো অসুবিধা থাকার কোনো কারণ তো আমি দেখছি না। জি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন কি নিচ্ছেন না সেটি যদি আমাদেরকে একটু বলেন, বা এটি বলার সময় এখনো এসেছে কিনা সেটি যদি আমাদের বলেন। আমরা আরেকটি প্রশ্ন করতে চাই সেনাবাহিনী সম্পর্কিত আপনাকে। না, সেটা এখনো দলের পক্ষ থেকে বলা হবে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে দলের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আছে, তো পরবর্তী সিদ্ধান্ত কি হয়েছে এখনো আমার জানা নেই। সেনাবাহিনী সংক্রান্ত একটি কথা আজকে খুবই রেলেভেন্ট, যে আছে 21 নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস। এই দিবসে বিএনপির চেয়ারপারসন বা বিএনপির মহাসচিব কেউ যান নাই, সেটি কি কাকতালীয় নাকি মানে ইচ্ছা করে এই পার্টির সিদ্ধান্ত নিয়ে আপনারা সেখানে যান নাই? 21 নভেম্বর যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সব সেটা জি না, সেটা আমার জানা নেই, সেটা আমি উত্তর দিতে পারবো না। অনেক সময় আমন্ত্রণ করা হয়, অনেক আমন্ত্রণে যাওয়া হয়, অনেক আমন্ত্রণে যাওয়া হয় না। এটার কার পেছনে কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। দলগত কোনো সিদ্ধান্ত নেই এ বিষয়ে? না, দলের সিদ্ধান্ত কেন থাকবে? সেনাবাহিনী আমাদের দেশের সেনাবাহিনী একটা জাতীয় প্রতিষ্ঠান, এখানে না যাওয়ার জন্য দলগত সিদ্ধান্ত হওয়ার কোনো কারণ তো আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা গর্বিত আমাদের সেনাবাহিনীকে নিয়ে, যার জন্য আমরা সেনাবাহিনীকে নির্বাচনে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব করছি। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে হামলা জড়িত সন্দেহে 16 জন গ্রেপ্তার হলো। এখনো গ্রেপ্তার হয়নি উস্কানিদাতারা। হামলাকারীদের অনেকেই চিনতে পারার কথা জানিয়েছেন নৃগোষ্ঠীর সদস্যরা। কারো কারো পরিচয় জানার কথা বলছে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। তবে সাঁওতালরা হামলার ঘটনায় স্থানীয় নানা জনপ্রতিনিধির উস্কানির অভিযোগ করলো, সে বিষয়ে নীরব ভূমিকায় পুলিশ। 6 নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুর চিনি কলেজ জমি নিয়ে বিরোধের জেরে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষ হয়, এতে 3 সাঁওতাল নিহত হন। ঘটনার 11 দিন পর সাঁওতালদের মামলা নেয় পুলিশ। রামপুরা গ্রামের স্বপন মুর্মু বাদী হয়ে অজ্ঞাত 600 জনকে আসামি করে মামলাটি করেন। সাঁওতালপল্লীতে হামলা নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। বিলু ভাই, সাঁওতালরা কাদের হামলাকারী বলে শনাক্ত করেছে, এ ব্যাপারে স্পষ্ট করে কি কিছু জানিয়েছে কিনা? উস্কানিদাতাদের কথাও আবার বলা হচ্ছে, যেখানে উস্কানিদাতাদের ব্যাপারে পুলিশ নীরব, আমরা আপনার প্রতিবেদনে দেখতে পাচ্ছি। সেই উস্কানিদাতা কাদের বলা হচ্ছে? স্থানীয় এমপি, আওয়ামী লীগ নেতা বা এরকম প্রভাবশালী কাউকে কিনা? বিলু ভাই। খালেদ ভাই, ঘটনার পর আমি 4-5 বার এই গ্রামগুলোতে গেছি, সাঁওতালদের সাথে কথা বলেছি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, খোদ সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি। সব জায়গায় থেকে একই ধরনেরই অভিযোগ আসছে যে এলাকার লোকজনই যারা এই হামলার সাথে জড়িত এবং তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই যে বাগদা ফার্মের জমি সেটার প্রতি তাদের একটা দৃষ্টি ছিল এবং তারাই নানা কায়দা করে আদিবাসীদেরকে এখানে, বা আদিবাসী বলেন, সাঁওতাল বলেন বা নৃগোষ্ঠী বলেন, তাদেরকে এখানে আনা হয়েছে এবং তারপরে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে সেই জায়গাগুলো তারাই দখল করবার একটা চেষ্টা করছিল। এরকম অভিযোগই সাঁওতালরা করছিল। আমি গত শুক্রবার সাঁওতাল পল্লীর যে যারা উচ্ছেদ হয়েছে তাদের মধ্যে এক নারীর সাথে কথা বলেছি। তিনি আমাকে বেশ কয়েকটি নাম মুখস্থ বলে গেলেন এবং বললেন যে পুলিশের অগণিত পুলিশের সহযোগিতায় তারা এসে তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সব ধরনের সামগ্রী লুট করেছে, এমনকি তাদের যে একেবারে পূর্বপুরুষের একটা পেশা, যেটাকে তারা শুকুর পোষার যে তাদের যে একটা পেশা, সেটাকেও তারা হাত দিয়েছে। সেখান থেকে শুকুর পর্যন্ত তারা লুট করে নিয়ে গেছে, এরকম বলা হচ্ছে। আর এ ধরনের ঘটনার পেছনে যাকে সবচেয়ে বেশি ইঙ্গিত করছে সাঁওতাল পল্লীর লোকজন, এমনকি সরাসরি যাদের নাম বলছে, তাদের একজন হলো স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, আর একজন সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল। এদেরকে সরাসরি বলা হচ্ছে। আর সুগার মিল কর্তৃপক্ষের যিনি উপ মহাব্যবস্থাপক, আমি যার সাথে কথা বলেছি ফার্মে,
তিনি আমাকে বেশ কয়েকজনের নাম বলেছেন যারা স্থানীয় লোকজন এবং তাদের দৃষ্টিতে এরাই হলো ভূমিদস্যু এবং তারাই দীর্ঘদিন ধরে সাঁওতালদেরকে উস্কায় দিয়ে এই ফার্মের জমি দখলের একটা চেষ্টা করছিল এবং তাদের কেউ কেউ এখনো সেই ফার্মের জমিতে ধান আবাদ রেখেছে, এটাও তুলেছে এবার ঘরে, এমনটাই তিনি আমাদেরকে ধারণা দিয়েছেন। বিলু ভাই, এখানে সাঁওতালরা এসে থাকতে শুরু করেছেন এই বছরের জুলাই মাসে। এ দফায় জুলাই মাসে যারা সাঁওতালদেরকে নিয়ে এখানে ঘরটি বসালেন, মানে যে 200 ঘরকে এখানে নিয়ে আসা হলো বা 600 ঘরকে নিয়ে আসা হলো, যে 200 ঘর সাঁওতাল বা 400 ঘর বাঙালিদের এখানে নিয়ে আসা হলো, উনি আসলে কে, মানে কাদের ছত্রছায়া বা তিনি কাদের প্রতিনিধিত্ব করছেন যারা এই কথা বলে জুলাই মাস থেকে, এই বছরের জুলাই মাস থেকে যাদের সুগার মিলের জমিতে বসত করতে উৎসাহিত করলেন, তিনি আসলে কে? সাঁওতাল এবং নৃগোষ্ঠীর লোকজন সরাসরি এক্ষেত্রে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ এবং সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল। তারা তাদেরকে এখানে বসতি করার জন্য মাইকিং করেছে এবং মাইকিং করার পর যখন তারা নিজেরা এবং তাদের আত্মীয় স্বজন যারা পূর্বপুরুষের জমি এখানে দিয়েছেন সুগার মিলকে এরকম যারা মনে করেন, তারা এখানে এসে বসতি করেন এবং আমাদেরকে বেশ কয়েকজন আদিবাসী বা সাঁওতাল পল্লীর লোকজন বলেছেন যে তাদের কাছে সঞ্চয় করা টাকা তারা দিয়েছেন যে পূর্বপুরুষের জমি ফিরে পেতে তাদের কাগজ তৈরি করতে হবে এবং সেই কাগজের জন্য বেশ কিছু টাকা খরচ হবে, সেই টাকাও এটা বলছে সাঁওতালরা। আর দিয়েছেন হলো সাপমারা ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান তাকে। জি, জনাব আবুল কালাম আজাদ বা জনাব বুলবুলের সঙ্গে আপনার কোন রকম কোনো যোগাযোগ, কথা বা আপনার কোনো সাংবাদিক বন্ধু কলিগের কোন রকম কোনো কথা হয়েছে কিনা? তিনি সাংবাদিকদের সামনে কোনো কিছু বলেছেন কিনা? খালেদ ভাই বুলবুল সাহেবের সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু আবুল কালাম আজাদ সাহেবের সঙ্গে কথা হয়েছেন। তিনি আমাকে যেটা বলেছেন যে তার প্রতিপক্ষই মূলত তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করবার জন্যই এই ঘটনার সাথে জড়িয়ে দিয়েছেন। ঘটনার দিন তিনি সেখানে ছিলেন, কিন্তু আদিবাসীদের সাথে আমি এই বিষয়টি নিয়েও বলেছি, তাদেরকে জানিয়েছি যে আবুল কালাম আজাদ সাহেব বলেছেন তিনি ছিলেন না। তখন তারা বলেছেন যে আবুল কালাম আজাদ এবং বুলবুল সাহেবের আহ্বানেই তারা এই এলাকায় এসেছেন এবং তাদের মাধ্যমেই তারা জমি ফিরে পাবার জন্য, বিশেষ করে পূর্বপুরুষদের জমি ফিরে পাবার জন্য তারা চেষ্টা করছিলেন এবং টাকাও জমা দিয়েছে বুলবুলের কাছে। এটা তারা সরাসরি, শুধু আমাকে না, আমার মতো আরও যারা সংবাদকর্মী ছিল তাদেরকে প্রকাশ্যেই বলেছে। এবং আপনি জানেন যে এখন প্রায় 1200-র মতো সাঁওতাল গোষ্ঠীর লোকজন এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে খোলা আকাশে। তারা কিন্তু সবাই সমবেত অবস্থায় এই কথাগুলো আমাদেরকে বলেছেন। অনেকটা একেবারে জনগণের সামনে যেভাবে মানুষ সাক্ষ্য দেয় ঠিক সেই রকম করেই তারা আমাদেরকে বলেছেন। আমরা কি আবুল কালাম আজাদ তার সাথে আর কথা বলার বা তিনি যাতে আমাদেরকে এই বিষয়টি জানান, যেহেতু তার নামে মাইকিং করা হয়েছে বা তিনি এই বিষয়টিতে উদ্যোগ নিয়েছিলেন, তিনি আমাদের সাথে আর কখনো কথা বলবেন না? বিষয়টি কি জেলা প্রশাসক এইভাবে জানেন কিনা? জেলা প্রশাসকের এই বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা? গাইবান্ধা জেলা প্রশাসকের কথা বলছি আমি। খালেদ ভাই, আমার ধারণা যে জেলা প্রশাসক ইতিমধ্যে বিষয়টি জেনেছেন, গণমাধ্যমে তো এসব বিষয়ে অনেকভাবে এসেছেন। তবে সব পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক গত 2 দিন আগে বলেছেন যে কোনোভাবেই আর সাঁওতালদেরকে ওই সাঁওতাল পল্লীতে, বিশেষ করে বাগদা ফার্মের ভিতরে আর বসতি গড়তে দেওয়ার সুযোগ নেই, আইনগত কোনো সুযোগও তারা দিতে পারছেন না। সেই কারণে তারা অন্য কোথাও পুনর্বাসন করার চেষ্টা করবেন বা করতে তারা চাইলে করতে পারেন, এমনটাই তারা ধারণা দিয়েছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে আদিবাসীরা যে বিষয়টা বলছেন বারবারই, যে তারা তাদের পূর্বপুরুষের জমি ফিরে পাওয়ার যে আইনগত সহায়তা সেটা পাবার জন্যই মূলত তারা অনেক জায়গায় ধর্ণা দিয়েছেন। বিশেষ করে আবুল কালাম আজাদের কাছেই তারা অনেকভাবে যোগাযোগ করেছেন। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আদিবাসীদেরকে এখানে আনার পরে কিন্তু তাদের পুনর্বাসনের জন্য আশ্রয়ন প্রকল্প আবার তৈরি করা হয়েছিল, আশ্রয়ন প্রকল্প তৈরি করা হয়েছে। বিলু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত দিলে নমনীয় হবে দুর্নীতি দমন কমিশন, নইলে আইন মেনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদের। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। জনাব গোলাম রহমান, দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থ যারা ফেরত দেবে তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন নমনীয় থাকবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন। কতটা নমনীয় দুদকের হওয়া উচিত, এই ব্যাপারে স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? নমনীয়তাই বা কেন দেখাতে হবে, জনাব গোলাম রহমান? আর্থিক খাতে
বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। বিশেষ করে ব্যাংকের অনেক টাকা আপনার বিভিন্ন ঋণ গ্রহীতা গ্রহণ করেছে এবং তারা যে কাজে ঋণ নিয়েছে হয়তো সে কাজে ব্যবহার করে নাই, অথবা যে জামানত দিয়েছে সেই জামানতটা সঠিক ছিল না। এইসব ক্ষেত্রে যদি তারা ব্যাংকের অর্থটা ফেরত দেয় তাহলে কিছুটা নমনীয়তা দেখানোটা যেতে পারে এবং এতে কোনো যে আপনার অনাদায়ী যে অর্থ আছে তা আদায় বৃদ্ধি পাবে। তবে আমাদের যে অভিজ্ঞতা, আপনার কালো টাকাকে সাদা করার যে সুযোগ সরকার বিভিন্ন সময় দিয়ে আসছে, কিন্তু খুব কেউ একটা যে এগিয়ে এসেছে তা কিন্তু নয়, তা আমরা সামান্য পরিমাণের অর্থই আদায় হয়েছে। আবার জনাব গোলাম আবার দেখা যাচ্ছে যে জি আপনি বলেন। আবার আপনার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আত্মস্বীকৃত যারা দুর্নীতিপরায়ণ তাদের অর্থ ফেরত দেওয়ার একটা ব্যবস্থা হয়েছিল, একটা কমিটি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে আইনি জটিলতায় সেগুলি কিন্তু টিকে নাই। তো এই প্রেক্ষাপটে যেটা বলতে আমার ধারণা যে দুর্নীতি দমন কমিশনকে এই ব্যাপারে খুবই সাবধানতার সাথে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনাব গোলাম রহমান, আমরা যে নমনীয়তা কিছুটা দেখানো যুক্তিসঙ্গত। জি জনাব গোলাম রহমান, আপনার অভিজ্ঞতার ক্ষেত্রে যদি আমরা আপনাকে মনে করি, তাহলে আপনি একাধিক অনুষ্ঠানে এই কথা বলেছেন যে দুদকের অনেক অভিযান বিধিসম্মত হয়নি, তা আপনি একরকম স্বীকার করে নিয়েছেন। এই ধরনের বক্তব্য থেকে কি আমরা একটু আপনার কাছে জানতে চাইতে পারি যে দুদকের অনেক অভিযান যে বিধিসম্মত হয়নি, সেটি কেন হয়নি, কোথায় বিধি লঙ্ঘনের নজির হয়েছে, আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে দুদককে। আপনাকে যদি একটু মনে করে দিতে চাই, আপনি দুদককে নখ দন্তহীন একটি প্রতিষ্ঠান বলেছিলেন, সেটির নখ দাঁত কতটা? আমি এই আর কি দন্তহীন বাঘ বলেছিলাম। আচ্ছা, যাই হোক, এটা হলো তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনার ইমার্জেন্সি পাওয়ারটাকে বেশি ব্যবহার করেছিল দুদকের আইন কানুনের চেয়ে বা প্রচলিত আইন কানুনের চেয়ে। সেই প্রেক্ষাপটে পরবর্তীকালে যখন ফান্ডামেন্টাল রাইটস রিস্টোর হয়, তখন সেই সব যেখানে ইমার্জেন্সি অ্যাক্টের ব্যবহার হয়েছে সেই সব মামলার বিরুদ্ধে রিট পিটিশন হয় এবং যারা অভিযুক্ত তারা আইনের ফাঁকফোকরে পার পেয়ে যান। সেই জন্যে দুদকের প্রত্যেকটি কর্মকাণ্ড হওয়া উচিত আইনসম্মত এবং আইনের বিধিবিধানের বাইরে যাওয়ার সুযোগ কম। তবে টাকা যদি আদায় হয়, বিশেষ করে ব্যাংকিং খাতে যে অনিয়মের মাধ্যমে যে অর্থ আত্মস্রূপ হয়েছে, তাহলে এখানে আমার ধারণা দুদকের নমনীয় হওয়ার সুযোগ আছে। জনাব গোলাম রহমান, অনেক ক্ষেত্রে যে দুর্নীতির মামলাগুলি, দুদকের দায়ের করা দুর্নীতির মামলাগুলি আগায় না, তার কোনো স্পেসিফিক কারণ আপনি দেখেন? কোনো দুর্বলতা, কোনো বিশেষ অবস্থা? কারণ আমাদের যে আইনি ব্যবস্থা এটা অত্যন্ত জটিল, দীর্ঘসূত্রিতায় ভোগে এবং আইনে অনেক ফাঁকফোকর আছে। বিশেষ করে আইন প্রণেতারা যখনই আইন প্রণয়ন করেন, তখন যারা অভিযুক্ত তাদের প্রতি যাতে একটু সদয় থাকা যায় এ ধরনের আইন প্রণয়ন করেন বলে আমার ধারণা। যারা সেই প্রেক্ষাপটে বিশেষ করে আইনি দীর্ঘসূত্রতার কারণে দুর্নীতিপরায়ণরা সাজা খুব কমই পায় এবং পেলেও এত পরে পায় যে মানুষ তখন ভুলে যায়। এবং এই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে দুদক টুথলেস টাইগার। জনাব গোলাম রহমান, আমরা খুব সংক্ষেপে একটু জানতে চাইবো যে আমলাদের মধ্যে অনেকেই বলেন যে দুদকের জন্য তারা ঠিকমতো কাজ করতে পারছেন না, এই বিষয়টি কতটা ঠিক বা এই বিষয়টি আপনি শুনেছেন কিনা? হ্যাঁ, আমি এটা শুনেছি। আমলারা অনেকে বলে যে এটা আমাদের দেশের, আমিও তো একসময় আমলা ছিলাম, যে নিয়ম পদ্ধতি এটা অনেকটা বজ্র আটুনি ফাস্কো গিরা,
অনেক সময় তড়িৎ গতিতে কর্মসম্পাদনের জন্য অনেক কর্মকর্তা আইন কানুনের বাইরে গিয়ে কাজ করতে চান। জি, তবে সবাই এই আইন কানুনের, আবার কেউ কেউ এইটা দুর্নীতির জন্য আইন কানুনের বাইরে গিয়ে কাজ করতে চান। তো এই ক্ষেত্রে আমাদের নিয়ম পদ্ধতি যে জটিল, এইটা কিন্তু আমার অনেক সময় আর কি বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড স্থত করে দেয়। জি, জনাব গোলাম রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।